বাংলার শিক্ষা ক্লাসরুমে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের এই ক্লাসে আমরা মাধ্যমিক ভূগোলের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় খুব সহজভাবে শিখব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, তাহলে পুরো বিষয়টি পরিষ্কার হয়ে যাবে। চলো শুরু করি। আমরা পশ্চিমবাংলা বোর্ডের জিওগ্রাফি ক্লাস 10 এর এই বুকসটা আমরা কভার করছি, মাধ্যমিক আধুনিক ভূগোল ও পরিবেশ। আর যেটা আমাদের চ্যাপ্টারটা চলছিল, বহির্জাত প্রক্রিয়া ও তাদের সৃষ্ট ভূমিরূপের প্রথম পর্বের নদীর কাজ। আজকে আমাদের লেকচার নম্বর 3 আছে, পার্ট 3 এটা। তো আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। এটা মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্যই আছে বিশেষ ভূগোল ক্লাস। আমরা এখানে সহজ ভাষায় সম্পূর্ণ ধারণা এবং পরীক্ষা ভিত্তিক প্রস্তুতি করাই, ঠিক আছে? এটা মাধ্যমিক 2027 এর জন্য আছে স্পেশালি। আমাদের যে টপিকটা আছে আজকের, সেটা হচ্ছে মধ্য ও নিম্ন গতিতে নদীর কার্য দ্বারা গঠিত ভূমিরূপ। ঠিক আছে? তো মধ্য গতিতে, এর আগে আমরা উচ্চ গতি দেখে নিয়েছি, ঠিক আছে? আজকে আমরা কি দেখব? মধ্যগতি ও নিম্ন গতিতে নদীর কি কি, মানে নদী যে কাজ করে ওর দ্বারা কি রকমের ভূমিরূপ গুলো গঠিত হয় সেগুলো আমরা দেখব, ঠিক আছে? তো আমরা একটু ডেফিনেশনে চলে যাই। নদীর মধ্যগতি ও নিম্ন গতি অংশে নদীর স্রোতের বেগ তুলনামূলক কমে যায়। আমরা আগে পড়েছিলাম, নদীর যখন উচ্চ গতির নদী যখন পাহাড় থেকে বা পর্বত থেকে নামছিল তখন তার বেগ কি ছিল? উচ্চ ছিল, ঠিক আছে? এবার যখন মিডিলে চলে আসে, প্লেন এরিয়াতে, ঠিক আছে, তো সমভূমিতে, সেখানে তার বেগটা কি হয়ে যায়? মধ্যগতি ও নিম্ন গতিতে চলে আসে। এর ফলে যে মানে ভূমিরূপ গুলো তৈরি হচ্ছে সেটা আজকে আমরা পড়বো। ফলে এখানে পার্শ্ব ক্ষয় হয় ও পরিবহন ও সঞ্চয় কার্য বেশি গুরুত্বপূর্ণ হয়ে যায়। মধ্যগতিতে কি কাজ করে নদী? মধ্যগতিতে কাজ করে পার্শ্ব ক্ষয়, ঠিক আছে? ক্ষয় করার কাজ কোথায় করে? মধ্যগতিতে, এবং পরিবহন করে, ঠিক আছে? আর যেটা নিম্ন গতিতে কি কাজ করা হয়? সঞ্চয় কার্যটা, ঠিক আছে? এটা আগেই তোমাদেরকে বলে বলে দেওয়া হয়েছে। এর মধ্যে যে টপিক গুলো আমরা পড়বো সেটার মধ্যে প্রথম টপিকটা হচ্ছে মিয়ান্ডার বা নদীবাঁক, ঠিক আছে? দ্বিতীয়টা হচ্ছে অশ্ব ক্ষুরাকৃতি হ্রদ, ঠিক আছে, যেটাকে অক্সবো লেক, এবং হিন্দিতে এটাকে ছাড়ন ঝিল বলা হয়, ঠিক আছে? তৃতীয় হচ্ছে বন্য সমভূমি, ফ্লাড প্লেইন, ঠিক আছে, যে বন্যা যে আসে সমভূমিতে, সেই নিয়ে আমরা আলোচনা করব। এটা হয়ে গেল ফার্স্ট টপিকটা, ঠিক আছে? এবং দ্বিতীয় টপিকে আমরা যেটা করব, নিম্ন গতিতে নদীর কার্য দ্বারা গঠিত ভূমিরূপ। এখানে প্রায় 5-6টা টপিক আছে যেটা আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। প্রথমটা হচ্ছে প্রাকৃতিক বাঁধ, ঠিক আছে, ন্যাচুরাল লিফ গুলো। তারপরে দ্বিতীয় হচ্ছে বদ্বীপ, ডেল্টা। ডেল্টার মধ্যে দেখবো আমরা এর ডেল্টা কাকে বলে এবং এর প্রকার ভেদ গুলো কি কি আছে, ঠিক আছে? তারপরে আমরা দেখবো শাখা নদী ও বিতরণকারী নদী, ডিস্ট্রিবিউটরি গুলো, ঠিক আছে? তারপরে রিভার বার বা নদী চর, নদী দ্বীপ। তারপরে আমরা দেখবো এস্চুরির ব্যাপারে, ঠিক আছে? লাস্টে তোমাদেরকে ডেল্টা আর এস্চুরির মধ্যে কি ডিফারেন্স আছে সেটা তোমাদেরকে জানানো হবে। মিয়ান্ডার বা নদী বাঁক, আজকে আমরা এই সম্বন্ধে আলোচনা করছি। তো মিয়ান্ডার বা নদী বাঁক, এর সংজ্ঞাটা দেখে নিচ্ছি। নদী যখন সমভূমিতে প্রবাহিত হয়ে আঁকা বাঁকা পথে চলতে থাকে তখন সেই বাঁককেই আমরা কি বলি? মিয়ান্ডার বলি, ঠিক আছে? এটা যদি তোমরা বাড়িতে প্র্যাকটিক্যাল করেও দেখতে পারো, যে জল যদি ফেলে দেখো সমভূমিতে, তাহলে সেই জল যেদিকে মানে একটু ঢাল পাবে সেদিকেই কিন্তু জলটা যাবে। তো সে কখনো মানে সোজা পথে যাবে না, সে আঁকা বাঁকা হয়ে যাবে, তাকে আমরা কি বলি? মিয়ান্ডার বলি। এর গঠনের কারণ কি আছে? এর গঠনের কারণ হচ্ছে পার্শ্ব ক্ষয়, ঠিক আছে? নদী যখন প্রবাহিত হয়ে আসে তখন কি করে? আশেপাশে ক্ষয় করে, যেরকম এখানে ক্ষয় করছে তারপরে এখান থেকে এসে এখানে ক্ষয় করবে, এরকম করে ক্ষয় করে, ঠিক আছে, পার্শ্ব ক্ষয়গুলো। নদীর বাইরের তীরে ক্ষয় হয়, এই যে বাইরের তীরগুলো আছে এগুলোতে এগুলোতে ক্ষয় হয়, ঠিক আছে? তারপরে ভেতরের দিকে, কিন্তু ভেতরের যে তীর থাকে সেদিকে কি হয়? সঞ্চয় হয়। দেখো এখান থেকে কি করছে নদী? এখান থেকে এসে পার্শ্ব ক্ষয় করছে, এই জায়গাটাকে ক্ষয় করছে, কিন্তু এখান থেকে এসে এই জায়গাতে কি করছে? সঞ্চয় করছে, ঠিক আছে? যা ক্ষয় করে ও পরিবহন করে নিয়ে আসছে সেটাকে এখানে এনে জমা করছে। ভেতরের তীরে সঞ্চয় হয়, ফলে নদী ক্রমে বাঁক নিতে থাকে, ঠিক আছে? এখানে জমা করছে বলে এইদিকে নদীটা মানে বেরিয়ে আসতে পারছে না, তার ফলে কি করে? সে নদী বেঁকে যায়, ঠিক আছে?
এর বৈশিষ্ট্য দেখে নিচ্ছি, সমভূমিতে বেশি দেখা যায়। এটা কোথায় দেখতে পাবে? সমভূমিতে। পাহাড়ি এলাকাতে মানে সোজা চলে নদীটা, ঠিক আছে, কারণ ওর বেগ কি থাকে? ও প্রচুর বেগ থাকে। নদীর গতি মাঝারি থাকে এবং বাঁকগুলি ক্রমশ বড় হয়, ঠিক আছে। দ্বিতীয় নম্বর হচ্ছে অশ্বক্ষুরাকৃতি হ্রদ, অক্স বলে, এটাকে আমরা হিন্দিতে ছাড়ান ঝিল বলি, ঠিক আছে। ছাড়ান ঝিল মানে কি? ছেড়ে দিল, আর নিয়ে যাবে না ওকে, ঠিক আছে। তো অশ্বক্ষুরাকৃতি হ্রদ সংজ্ঞাটা দেখে নিচ্ছি, মিয়ান্ডারের বাঁক অত্যন্ত বড় হয়ে গেলে, ঠিক আছে, মিয়ান্ডার যখন চলে তখন ওর বাঁক যদি মানে বাঁকটা যদি বেশি অত্যন্ত বড় হয়ে যায়, তো তখন কি হয়? তখন সেটা পুরনো বাঁকটিকে বিচ্ছিন্ন হয়ে অশ্বক্ষুরের মতো হ্রদ তৈরি করে। দেখো নদী এদিক দিয়ে প্রবাহিত হচ্ছিল, ঠিক আছে, নদী এটা এই দিক থেকে প্রবাহিত হচ্ছিল, এখনই তোমাদেরকে বললাম মিয়ান্ডারে কি করছিল, একদিকে তো নদী মানে ক্ষয় করছিল, কিন্তু একদিকে নদী কি করছে আর একদিকে অন্যদিকে মানে জমা করছে, ঠিক আছে। তো জমা করার ফলে নদীটা কি যায়? বেঁকে যায়, ঠিক আছে। দেখো এখানে নদীটা জমা করছিল, এখানে জমা করতে করতে অনেক মানে পলি গঠিত হয়ে গেছে বা সঞ্চয়ের কাজটা অনেক করে দিয়েছে, ফলে নদীটা কি হয়ে গেছে? নদীটা অনেক বেড়ে গেছে। কিন্তু এক সময় আসবে যে নদী আর এটা দিয়ে বইবে না, নদী বলবে অনেক আমাদেরকে ঘুরতে হচ্ছে, তার কোনো দরকার নাই ঘোরার, এটাকে ছেড়ে দাও, আমরা সরাসরি পথে বেরিয়ে যাব। তো নদীটা এক সময় এসে এরকম করে বেরিয়ে যাবে, ঠিক আছে, সেটাকেই আমরা কি বলি? অশ্বক্ষুরাকৃতি হ্রদ, ঠিক আছে, এটাকে ছাড়ান ঝিল বলি, মানে ছেড়ে দিল ওকে। তো এর গঠনটা দেখে নিচ্ছি, মিয়ান্ডার বড় হয়, দুই প্রান্ত কাছাকাছি আসে, ঠিক আছে, বন্যার সময় নদী সোজা পথে প্রবাহিত হয়, পুরোনো বাঁক বিচ্ছিন্ন হয়ে হ্রদে পরিণত হয়। 3 নম্বর হচ্ছে বন্য সমভূমি। তো বন্য সমভূমির সংজ্ঞাটা দেখে নিচ্ছি, নদীর দুই তীরে বন্যার সময় পলি জমে যে বিস্তীর্ণ সমভূমি তৈরি হয়, ঠিক আছে, পলি যখন জমে বিস্তীর্ণ সমভূমি তৈরি হয়ে যায়, তাকে আমরা কি বলি? বন্যা সমভূমি, ঠিক আছে। ধরে নাও কোথাও আহ গর্ত ছিল, ধরে নাও এই গর্তটা ছিল, কিন্তু নদী কি করে? নদী সঞ্চয় করে মানে পরিবহন করে, পরিবহন করে নিয়ে আসে পলিগুলোকে, আর এনে যখন এখানে জমা করে দেয়, সঞ্চয় করে দেয়, এই জায়গাটা কি হয়ে যায়? সমভূমিতে পরিণত হয়ে যায়, ঠিক আছে, সেটাকে আমরা কি বলি? বন্য সমভূমি। বৈশিষ্ট্য এর দেখে নিচ্ছি, যেরকম উর্বর মাটি, কৃষির জন্য উপযোগী, এই মাটিটা কিন্তু কৃষির জন্য উপযোগী আছে, ঠিক আছে। তারপরে গঙ্গা সমভূমি এর উৎকৃষ্ট উদাহরণ, ঠিক আছে, গঙ্গা যে সমভূমি আছে, এটা ওর কি আছে? উৎকৃষ্ট উদাহরণ মানে আছে ফ্ল্যাট প্লেইনে, বন্য সমভূমি এলাকাতে। নিম্ন গতিতে নদীর কার্য দ্বারা গঠিত ভূমিরূপ। এতক্ষণ আমরা মধ্যগতি দেখলাম, এবার নিম্ন গতির ফলে কি কি মানে ভূমিরূপটা গঠিত হচ্ছে সেটা আমরা দেখব। প্রাকৃতিক বাঁধ মানে ন্যাচুরাল লিফটার, ঠিক আছে, এর সংজ্ঞাটা দেখে নিচ্ছি, বন্যার সময় নদী তীরের কাছে মোটা পলি জমে উঁচু তৈরি মানে উঁচু তীর তৈরি হলে তাকে আমরা বলি প্রাকৃতিক বাঁধ। যেরকম এখানে দেখো উঁচু তীর তৈরি করে দিয়েছে, ঠিক আছে, এক রকমের বাঁধ তৈরি করে দিয়েছে, এটাকেই আমরা কি বলি? প্রাকৃতিক বাঁধ বলি, ঠিক আছে। এর বৈশিষ্ট্য দেখে নিচ্ছি, নদীর দুপাশে উঁচু অংশ তৈরি হয়, নদীর দুই পাশে এরকমের উঁচু অংশ তৈরি হয়ে যায়। তো নদীর কাছাকাছি পলি বেশি জমে, এই রকমের রিভার মিসিসিপি নদীতে সুস্পষ্ট ভাবে দেখা যায়। মিসিসিপি কোথাকার রিভার আছে? মিসিসিপিটা হচ্ছে তোমার গিয়ে ইউএস এর নদী, ঠিক আছে, মিসিসিপিটা সার্চ করবা। এরপর দেখছি আমরা বদ্বীপ বা ডেল্টা। ডেল্টা কাকে বলে? নদী মোহনায় এসে স্রোতের বেগ কমে গেলে বহন করা পলি জমে ত্রিভুজাকার ভূমিরূপ সৃষ্টি হয়, একেই আমরা বদ্বীপ বলি, ঠিক আছে। নদী যখন মানে যখন পাহাড় থেকে আসছিল, পাহাড় পর্বত থেকে নদী যখন আসছিল, ঠিক আছে, এরকম ভাবে নদীটা বয়ে আসছিল, ও তো তখন বেগ কি ছিল? বেগটা খুবই ছিল, ঠিক আছে, এখানে আঁকা বাঁকা হয়ে আসছিল না, এখানে সোজাই আসছিল নদীটা, ঠিক আছে। যখনই প্লেন এরিয়াতে আসলো, সমভূমি এলাকাতে আসলো, ঠিক আছে, তখন নদীটা কি হয়ে যায়? আঁকা বাঁকা পথে প্রবাহিত হতে থাকে, ঠিক আছে। তারপরে যখন মানে সমুদ্রের কাছে চলে আসে, তো সেই সময় যে যত মানে পলি পলিগুলোকে যে মানে পরিবহন করে নিয়ে আসছিল, সেগুলোকে এখানে সঞ্চয় করে দেয়, যার ফলে নদী নিজেই বের হওয়ার রাস্তা পায় না, ঠিক আছে। দেখো এটা মূল নদী আছে, এবার ও নিজেই যেতে পারছে না, ঠিক আছে। তারপরে দেখো এর আলাদা আলাদা করে মানে ব্রাঞ্চেস তৈরি করে
সমুদ্রের মধ্যে মানে প্রবেশ করছে। তো এই যে সঞ্চয় করে যে মানে সমভূমিটা গঠন করেছে, ঠিক আছে, একেই কি বলে? বদ্বীপ বলে, ডেল্টা বলে। ঠিক আছে, তোমাদের জন্য প্রশ্ন হচ্ছে যে পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় ডেল্টার নাম কি? ঠিক আছে, তোমাদের প্রশ্নতে আসতে পারে মাধ্যমিকের জন্য, মূল প্রশ্ন এটা। তো কমেন্ট সেকশনে অ্যান্সার দিবা। গঠনের শর্ত কি আছে? নদীতে প্রচুর পলি থাকতে হবে। ঠিক আছে, নদীতে কি থাকে? প্রচুর পলি থাকে। সমুদ্র শান্ত হতে হবে, মোহনা ও গভীর হতে হবে। উদাহরণ হচ্ছে গঙ্গা, ব্রহ্মপুত্র বদ্বীপ। ঠিক আছে, এটা বিশ্বের বৃহত্তম। নাইল বদ্বীপ এবং মিসিসিপি বদ্বীপ। ব্রহ্মপুত্র নদী যেটা আছে, ব্রহ্মপুত্র নদীর মধ্যে একটা দ্বীপ আছে। ঠিক আছে, ব্রহ্মপুত্র এরকম একটা নদী আছে, ব্রহ্মপুত্র এর মাঝখানে কি আছে? দ্বীপ আছে। এখানে একটা মানে পুরো বড় শহর বসে আছে। সেই দ্বীপের নাম বলো, কি আছে? কমেন্ট সেকশনে করো, কমেন্ট করে। তারপরে দেখছি বদ্বীপের প্রকারভেদ। ঠিক আছে, ডেল্টার প্রকারভেদ কি আছে? তো এটা চাপাকার বদ্বীপ হয়, পাখির পা আকৃতির বদ্বীপ হয় এবং খণ্ডিত বদ্বীপ হয়। তোমাদের জন্য এখানে ট্রিক দেওয়া আছে, যদি মনে না থাকে তো। চাপা, পাখি, খণ্ড। চাপা থেকে চাপাকার, পাখি থেকে পাখির পা, খণ্ড থেকে খণ্ডিত। চাপাকার কি রকমের হয়? ধনুকের মতো, এবং পাখির পাটা আঙ্গুলের মতো, এবং খণ্ডিত টুকরো টুকরো। ঠিক আছে, এখানে দেখো বদ্বীপের প্রকার ভেদে টাইপস অফ ডেল্টা। নদী যখন সমুদ্র বা হ্রদে পতিত হয় তখন প্রবাহের বেগ কমে যায়, ফলে পলি জমে যে ত্রিভুজাকার ভূমিরূপ সৃষ্টি হয় তাকেই আমরা বদ্বীপ বলি। ঠিক আছে, এটা দেখো অর্ধচন্দ্রাকার কি আছে? এটা আকৃতি আছে। ঠিক আছে, অর্ধেক চাঁদের মতো আছে। ঠিক আছে, এটা হয়ে গেল চাপাকার ডেল্টা। এরপরে এটা দেখো পাখির পায়ের মতো। ঠিক আছে, ফিঙ্গারের মতো, দেখো পায়ের মতো আছে বলে এটাকে আমরা কি বলি? পাখির পা আকৃতির বদ্বীপ। তারপরে এটা দেখো মানে এটা অনেক খন্ড খন্ড হয়ে আছে বলে একে কি বলে? খণ্ডিত বদ্বীপ বলে। ঠিক আছে, এবার এক এক করে আমরা দেখে নিচ্ছি চাপাকার বদ্বীপ কাকে বলি। যে বদ্বীপ ধনু বা অর্ধচন্দ্রের মতো বাঁকানো হয় সেটাকে আমরা কি বলি? চাপাকার বদ্বীপ। পাখির পা আকৃতির বদ্বীপ কাকে বলি? যে বদ্বীপে নদীর শাখাগুলি পায়ের আঙ্গুলের মতো হয়, সমুদ্রের দিকে প্রসারিত হয়, তাকে আমরা কি বলি? পাখির পা আকৃতির বদ্বীপ বলি। এবং খণ্ডিত বদ্বীপ জোয়ার ভাটা বা নদীর স্রোত ও সমুদ্রের ঢেউয়ের প্রভাবে বদ্বীপ খন্ড খন্ড হয়ে যায়, সেটাকে আমরা বলি খণ্ডিত বদ্বীপ। এদের আলাদা আলাদা করে বৈশিষ্ট্য দেওয়া আছে। তো বৈশিষ্ট্যের মধ্যে দিয়েছে যেটা চাপাকার বদ্বীপের মধ্যে আকৃতি অর্ধ চন্দ্রাকারের মতো হয়, দেখো এখানেই আছে, অর্ধেক চন্দ্রাকারের মতো আছে। ঠিক আছে, মানে চাঁদের মতো বা ধনুকের মতো দেখতে এটা। ঠিক আছে, নদী বহু শাখায় মানে বিভক্ত হয়ে যায়, পলির সঞ্চয় বেশি হয়, এখানে পলির সঞ্চয় বেশি হয়। এটার উদাহরণ হচ্ছে গঙ্গা, ব্রহ্মপুত্র বদ্বীপ, নাইল বদ্বীপ। ঠিক আছে, পাখির পা আকৃতির যেটা হয় সেটা হচ্ছে নদীর প্রধান শাখা দীর্ঘ হয়। ঠিক আছে, এর প্রধান শাখাগুলো কি হয়? দীর্ঘ হয়, মানে লম্বা হয়, এবং শাখাগুলি পাখির পায়ের আঙ্গুলের মতো দূর পর্যন্ত সমুদ্রে প্রসারিত হয়। পলি দূর পর্যন্ত বহন করে। ঠিক আছে, পলিটাকে দূর পর্যন্ত কি করে? বহন করে নিয়ে যায়। উদাহরণ হয়ে গেল মিসিসিপি, মিসৌরি, এটা ইউএসএ। ঠিক আছে, মিসিসিপি, মিসৌরি। মিসিসিপি আলাদা আছে, মিসৌরিটা আলাদা আছে, দুটো রিভার আছে ওখানকার, ফেমাস রিভার। ঠিক আছে, বৈশিষ্ট্য দেখে নিচ্ছি আমরা খণ্ডিত বদ্বীপের। এখানে জোয়ার ভাটার প্রভাবটা বেশি থাকে, ফলেই এখানে কি হয়ে যায়? খণ্ডিত হয়ে যায়। ঠিক আছে, উদাহরণ হচ্ছে গঙ্গা, ব্রহ্মপুত্র বদ্বীপের সুন্দরবন অঞ্চল। ঠিক আছে, কিছু মনে আসলো? সুন্দরবন শুনে একটা ডেল্টা জিজ্ঞেস করেছিলাম, পৃথিবীর সবচেয়ে বড় ডেল্টার নাম কি? তো সুন্দরবন ডেল্টা, মনে রাখবা, কোয়েশ্চেন জিজ্ঞেস করে এখান থেকে। তারপরে এখানে মানে একটা শর্ট নোটস এর মতো দেওয়া আছে মনে রাখার জন্য। ঠিক আছে, তোমরা স্ক্রিনশট দেখে নিবা। তারপরে আমরা দেখবো শাখা নদী বা বিতরণকারী নদী, ডিস্ট্রিবিউটরি গুলো। ঠিক আছে, তো শাখা নদী বা বিতরণকারী নদীর সংজ্ঞাটা দেখে নিচ্ছি। বদ্বীপ অঞ্চলে, যেগুলো এখন পড়ে আসলাম ডেল্টা। ঠিক আছে, তো বদ্বীপ অঞ্চলে প্রধান নদী ভেঙে বহু ছোট ছোট শাখায় বিভক্ত হলে সেগুলোকে বিতরণকারী নদী বলে। ঠিক আছে, দেখো এখানে মেন রিভারটা আসছিল, মূল নদীটা আসছিল, কিন্তু এটা কিন্তু আলাদা আলাদা শাখাতে কিন্তু বিভক্ত হয়ে যাচ্ছে। ঠিক আছে, তারপরে এখান থেকে এর আলাদা শাখা তৈরি হচ্ছে। তো আলাদা আলাদা শাখাতে বিভক্ত হয়ে যায়, তাই এটাকে আমরা কি বলি? শাখা নদী। ঠিক আছে, সবচেয়ে গুরুত্বপূর্ণ উদাহরণ মাধ্যমিকের জন্য, গঙ্গা নদীর বিতরণকারী নদী হচ্ছে ভাগীরথী, হুগলি,
জলঙ্গি, মাতলা, বিদ্যাধরী, রায়মঙ্গল, এগুলো সব গঙ্গা নদীর বিতরণকারী নদী। ঠিক আছে, মনে রাখার ট্রিক, ভাজা মা বিদ্যা রায়। ঠিক আছে, ভাজা মা বিদ্যা রায়। ভা থেকে ভাগীরথী, যা থেকে জলঙ্গি, মা থেকে মাতলা, বিদ্যা থেকে বিদ্যাধরী, রায় থেকে রায়মন্ডল। ঠিক আছে, তারপরে হচ্ছে নদী চর, রিভার বারটা। এবার রিভার বার কাকে বলে দেখে নিচ্ছি সংজ্ঞাটা। নদীর বুকে বা নদীর তলদেশে বালি, পলি, নুড়ি ইত্যাদি সঞ্চিত হয়ে যে অস্থায়ী উঁচু ভূমি সৃষ্টি হয় তাকে আমরা নদী চর বলি। ঠিক আছে, এবার ধরে নাও কোনো রিভার আছে, কোনো নদী আছে, মাজুলি দ্বীপ, এখনই একটু আগে বললাম না যে মাজুলি দ্বীপটা তৈরি হয়েছে। তো ওই রকম নদীর মধ্যে যে মানে ওর তলদেশে যে বালি, পলি, নুড়ি ইত্যাদি সঞ্চিত হয়ে যে অস্থায়ী মানে উঁচু ভূমিটা তৈরি করে দেয় সেটাকে আমরা কি বলি, নদী চর বলি। ঠিক আছে, তো গঠনের কারণ কি হচ্ছে, নদীর স্রোতের বেগ কমে যায়, প্রায় মরা মরা হয়ে যায়। ঠিক আছে, নদীর আর মানে চলার মন করে না, বেচারা বৃদ্ধ হয়ে যায়, সেই সময় এই রকমের ঘটনাটা ঘটে। ঠিক আছে, নদী বহন করা পলি ও বালি জমা করে ধীরে ধীরে উঁচু ভূমি তৈরি হয়। ঠিক আছে, বৈশিষ্ট্য সাধারণত নদীর মধ্যভাগে সৃষ্টি হয়, এগুলো বিশেষ করে মধ্যভাগে পাওয়া নদী। ঠিক আছে, অনেক সময় বর্ষায় ডুবেও যায়, যখন বর্ষায় জলটা ভর্তি হয়ে যায় তখন এগুলো দ্বীপটা মানে ডুবেও যায় নদী চরগুলো। নদীর গতিপথ পরিবর্তন করতে পারে, উদাহরণ হচ্ছে গঙ্গা নদীর চর, ব্রহ্মপুত্র নদীর চর। ঠিক আছে, এগুলো থেকে ফারাক্কাতে ফারাক্কাতে এরকমের অনেক নদী চর দেখতে পাবা। ঠিক আছে, এবার দেখে নিচ্ছি নদী দ্বীপটা, রিভার আইল্যান্ডটা। ঠিক আছে, রিভার আইল্যান্ডটা কিভাবে হচ্ছে। তো রিভার আইল্যান্ডটা যেটা আমরা পড়লাম পিছনে, সেটার মানে এক্সট্রিম ভার্সনটা আছে। ঠিক আছে, ওর থেকে বড়টা আছে নদী দ্বীপ। তো নদী দ্বীপের সংজ্ঞাটা দেখে নিচ্ছি, নদীর মাঝখানে স্থায়ীভাবে পলি জমে চারিদিকে নদীর জল দ্বারা বেষ্টিত যে ভূমির সৃষ্টি হয় তাকে আমরা মানে নদী দ্বীপ বলি। ঠিক আছে, এই যে মানে এখানে যে মানে ভেজিটেশন গুলো মানে জন্মে গেছে, উদ্ভিদ গুলো। ঠিক আছে, তো এগুলোর ফলে কি হয়েছে, একটা বদ্বীপটা মানে তৈরি করে নিয়েছে। ঠিক আছে, তো এটা মানে ডুবে যাওয়ার চান্সেস খুব কমই থাকে, এটা মানে স্থায়ী ভাবে থাকে, তাই একে আমরা কি বলি, নদী দ্বীপ। ঠিক আছে, গঠনের কারণ কি হচ্ছে, দীর্ঘদিন ধরে পলি জমা হচ্ছে, চোর ধীরে ধীরে বড় ও স্থায়ী হয়। ঠিক আছে, ওই যে চোর গুলো তৈরি হচ্ছে না, চোর গুলোই ধীরে ধীরে যখন বড় হয়ে যায় আর স্থায়ী রূপ ধারণ করে নেয় তখন তাকেই আমরা কি বলি, দ্বীপ বলি, নদী দ্বীপ। ঠিক আছে, চারদিকে নদীর জল প্রবাহিত থাকে, নদী চরের তুলনায় স্থায়ী, অনেক ক্ষেত্রে উদ্ভিদ জন্মায় ও বস্তি গড়ে ওঠে। উদাহরণ হচ্ছে তোমার গিয়ে মাজুলি দ্বীপ। ঠিক আছে, মাজুলি দ্বীপ কোন নদীতে আছে, কোন নদীতে আছে, ব্রহ্মপুত্র নদীতে। ঠিক আছে, লোকেশনটা মনে রাখবা, অসমে বিশ্বের অন্যতম ও বৃহত্তম নদী দ্বীপ আছে। এবার দেখে নিচ্ছি আমরা খাড়ি। তো খাড়ির সংজ্ঞাটা দেখে নিচ্ছি, নদী যখন মোহনায় এসে একটি প্রশস্ত ও গভীর মুখ দিয়ে সরাসরি সমুদ্রে মিশে যায় এবং সেখানে পলি জমে বদ্বীপ তৈরি হয় না, তখন সেই মোহনাকেই আমরা খাড়ি বলি, এস্চুরি বলি। এস্চুরিটা আলাদা রকমের। ঠিক আছে, আমরা যে ডেল্টাটা দেখলাম, তো ডেল্টাটা কি হয়, ডেল্টার আকার গুলো দেখলাম এরকমের পাঞ্চিকার ডেল্টাও হয়। ঠিক আছে, পাখির মতো। ঠিক আছে, পাখির পায়ের মতো পাঞ্চিকার ডেল্টা, এগুলো ডেল্টা ইউএসএ তে দেখতে পাবো, মিসিসিপি রিভারে। ঠিক আছে, তো এস্চুরি কিন্তু আলাদা রকমের। ঠিক আছে, দেখো এখানে খাড়ির মতো আছে। ঠিক আছে, এস্চুরিটা এরকম ভাবে মিলিত হয়ে যায়। তো এর গঠনের কারণ দেখে নিচ্ছি, সমুদ্রের জোয়ার ভাটার প্রভাব বেশি থাকে, নদীর আনা পলি সমুদ্রে ভেসে যায়, যখন ধরে নাও নদীটা যখন মানে পলিগুলোকে নিয়ে আসে, ঠিক আছে, নিয়ে যখন আসছে কিন্তু সমুদ্রটা অশান্ত হয়ে আছে। ঠিক আছে, সেখানে জোয়ার ভাটা প্রভাব বেশি থাকে, ফলে যত মানে যে সঞ্চয় করে নিয়ে মানে পরিবহন করে নিয়ে এসেছিল, ঠিক আছে, সেই জিনিসটাকে ও জমা করতে পারছে না, সমুদ্রের ঢেউ এসে ওটাকে নিয়ে ভাসিয়ে নিয়ে চলে যায়। ঠিক আছে, তাই এরকমের বদ্বীপ গঠিত হয় না। বৈশিষ্ট্য কি আছে, মোহনার ফানেলের মতো চওড়া থাকে। ঠিক আছে, মোহনাটা কি রকম থাকে, ফানেলের মতো চওড়া, দেখতেই পাচ্ছ, ফানেলের মতো কি আছে, চওড়া আছে, অনেক চওড়া। তারপরে গভীর নৌপথ হওয়ায় বন্দর স্থাপনের জন্য উপযুক্ত। এর একটা লাভ এটা আছে যে এখানে কি তৈরি হচ্ছে, এখানে তৈরি হচ্ছে তোমার গিয়ে বন্দরগাহ গুলো। ঠিক আছে, এই যে জাহাজগুলো, জলজাহাজগুলো যে তৈরি হচ্ছে, যে মানে নৌকা যানগুলো চলে, তো এই এটা ওর জন্য কি আছে, উপযুক্ত জায়গা আছে। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছ হুগলি রিভার, এটা হয়ে গেল এই হাওড়া ব্রিজ,
এবং এখানে এর আশেপাশে কি আছে, জাহাজ লেগে আছে, ঠিক আছে। তো যে হুগলি রিভারটা আছে সেটাকেও আমরা বলতে পারি, ঠিক আছে, খাড়ির মতন। তো উদাহরণ হয়ে গেল হুগলি নদীর মোহনা, ঠিক আছে। টেমস নদী, এটা ইংল্যান্ডের নদী আছে, ঠিক আছে। নর্মদা ও তাপ্তি নদীর মোহনা, ঠিক আছে। যেরকম আমাদের গঙ্গা নদী পবিত্র, আমাদের গঙ্গা নদীর নামে শুধু পবিত্র আছে, ঠিক আছে, কিন্তু গঙ্গা নদী দূষিত হয়ে আছে, ঠিক আছে। কিন্তু টেমস নদীটা যে আছে একেই মানে ইংল্যান্ডের গঙ্গা বলা হতো, ঠিক আছে। কিন্তু ইংল্যান্ডের লোকও মানে ভাববে যে আর গঙ্গা নামটা রাখতে হবে না, কারণ গঙ্গাটা এরকম দূষিত হয়ে থাকে, তাহলে এটাকে নাম চেঞ্জ করে দিবা। এটা ওদের মর্জি, আমরা কি বলবো। এবার গুরুত্বপূর্ণ পার্থক্য দেখে নিচ্ছি আমরা যেটা পড়লাম। মধ্যগতিতে কি কি হয়? মধ্যগতিতে হয় তোমার গিয়ে পার্শ্বক্ষয় বেশি থাকে, মিয়ান্ডার সৃষ্টি হয়, অশ্বক্ষুরাকৃতি হ্রদ হয়, বন্যা সমভূমি হয়, স্রোতের বেগ এখানে কি থাকে, মাঝারি থাকে। কিন্তু নিম্ন গতিতে দেখলাম, নিম্ন গতি ওখানে দেখলাম যে সঞ্চয় বেশি করে, ঠিক আছে। এখানকার মধ্যগতির কাজ হচ্ছে ক্ষয় করা কিন্তু, ঠিক আছে। আর নিম্ন গতিতে কি করে, সঞ্চয় বেশি হয়, সঞ্চয়টা করে। এখানে বদ্বীপ সৃষ্টি হয়, প্রাকৃতিক বাঁধ সৃষ্টি হয়, বিতরণকারী নদী হয়, স্রোতের বেগ কমে যায়, ঠিক আছে। এখান থেকে অনেকটা হয়তো তোমাদের শূন্যস্থান পূরণ করার মধ্যে অনেকটা কোয়েশ্চেন আসতে পারে, ঠিক আছে, যে নিম্ন গতির ফলে কি হয়, ঠিক আছে। এই ধরনের কোয়েশ্চেন গুলো আসতে পারে। নদী চর ও নদী দ্বীপের মধ্যে পার্থক্য। তো নদী চর এগুলো বোঝানো হয়ে গেছে, কিন্তু লেখার জন্য যদি আসে তো তোমরা এইভাবে পার্থক্য করে লিখতে পারো, ঠিক আছে। তো এটা অস্থায়ী ভূমিরূপ থাকে, যে কোনো সময় ডুবে যেতে পারে। কিন্তু এটা কি থাকে, নদীর দ্বীপটা স্থায়ী থাকে। বর্ষায় ডুবে যেতে পারে, এটা সাধারণত ডুবে না, এটা স্থায়ী থাকে। এটা ছোট আকারের হয়, এটা তুলনাত্মক রূপে বড় হয়। এটাতে বস্তি কম, খুব কম বস্তি হয়, কিন্তু এখানে বস্তি ও কৃষিকাজ হতে পারে। বদ্বীপ ও খাড়ির মধ্যে পার্থক্য দেখে নিচ্ছি, ঠিক আছে। ডেল্টা আর এস্টুরির মধ্যে, ডেল্টাতে পলি জমে সৃষ্টি হয়, এখানে পলি জমে না, ঠিক আছে। কারণ সমুদ্রের ঢেউ আসে জোয়ার ভাটার সময়, সবগুলোকে নিয়ে চলে যায়। নদী বহু শাখায় বিভক্ত হয়, এখানে নদী একটি প্রশস্ত মুখ দিয়ে সমুদ্রে মেশে, ঠিক আছে। এটা অগভীর মোহনা, কিন্তু এটা গভীর মোহনা। এখানে কিন্তু বন্দরগাহ সৃষ্টি হবে না, ঠিক আছে, এখানে বন্দরগাহ তৈরি করতে পারবে না, কিন্তু এখানে বন্দরগাহের জন্য উপযুক্ত এলাকা। উদাহরণ হয়ে যাচ্ছে গঙ্গা, ব্রহ্মপুত্র, বদ্বীপ। আর এর উদাহরণ হয়ে যাচ্ছে নর্মদা, তাপ্তি নদী, ঠিক আছে। তো আজকের লেকচার আমাদের এইটুকুই ছিল। থ্যাংক ইউ সো মাচ। তোমাদেরকে লেকচারটা কিরকম লাগছে অবশ্যই ফিডব্যাক দিয়ে জানাবে, এবং লাইক সাবস্ক্রাইব করবে এবং নিজের বন্ধুদের সাথে শেয়ার করুন, ঠিক আছে। জয় হিন্দ।